বোধহয় তিন বোধহয় তিন ইস্টবেঙ্গল নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। তে এই অডিওটা আমি কালকেই রোববার দিন রেকর্ড করতাম, কিন্তু দেখলাম আমার চ্যাট ফোরামে একটা প্রশ্ন এসছে, তো সেই জন্য মনে হলো যে আজকেই করে দিই। কেন বললাম বোধহয় তিন? একটা ইউটিউব চ্যানেল আছে, ফুড অ্যান্ড ফুটবল, ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবল। আমি খুব বেশি ফলো করি না ব্যক্তিগতভাবে, এরকম প্রচুর চ্যানেল তো আছে, তো এই চ্যানেলটাও আছে অনেক দিন ধরে। তো আজকে দেখলাম, সন্ধ্যেবেলা দেখলাম এরা বলছে যে ইস্টবেঙ্গল হয়তো দুটোর বদলে তিনটে বিদেশি সই করাতে পারে, বলছে সম্ভাবনা, যদি 1 ঘন্টা ধরে হেজিয়ে হেজিয়ে বলেছে। তো দুইয়ের বদলে তিন, দুই তো আপনারা অনেকেই আজকে দেখেছেন, বিভিন্ন লোকে টুইট করেছে। তো এরা বলছে দুই নয়, রবসন ছাড়াও আরও দুজন, 1+2 তিনজন আসার সম্ভাবনা আছে। কেন না, যেহেতু এই মুহূর্তে এটা পরিষ্কার হয়ে গেছে যে আনোয়ারের কেসটা চলতে থাকবে আপাতত, সুতরাং ওই ট্রান্সফার ব্যান ফ্যানের কোনো সমস্যা নেই। ভবিষ্যতে হয়তো হবে না, কিন্তু এই মুহূর্তে হবে না, এইটা 100% নিশ্চয়তা পাওয়া গেছে। সুতরাং এই মুহূর্তে বিদেশি নেওয়া যেতেই পারে। কবে থেকে? 1 জানুয়ারি থেকে, যখন ট্রান্সফার উইন্ডোটা খুলবে। তো রবসন ছাড়া আর দুজনকে, আর কেউ নয়, এই দুজনের কথা আমি বহুবার ধরে আমার চ্যাট ফোরামে এবং অডিওতে বলেছি যে এদেরকেও কিন্তু কনসিডার করা যেতে পারে। ওই যে দুই উজবেক প্লেয়ার বসুন্ধরাতে খেলেছিল গত বছর অস্কারের আন্ডারে, একজন হচ্ছে ওই সেন্ট্রাল ব্যাক ববুর বেক, আরেকজন হচ্ছে ডিএম গফুরব। সেন্টার ব্যাক আপনারা যাবেন এএফসি হাবে, দেখবেন যে কমপ্লিট ম্যাচ রেকর্ডিংটা আছে সুপার জায়েন্টের সাথে বসুন্ধরা, তাতে দেখবেন 44 নম্বর হচ্ছে সেন্টার ব্যাকটা, উজবেক সেন্টার ব্যাক, আর 77 নম্বর হচ্ছে ডিফেন্সিভ মিডিও। এখন এই দুজনেই, যেটা আমি আগে বলেছি, এই মুহূর্তে উজবেকিস্তানের টপ ডিভিশনে খেলছে এবং ভালো খেলছে এবং নিয়মিত খেলছে 90 মিনিট করে এরা দুজনেই খেলছে, সুতরাং এরা খেলার মধ্যে আছে। যেমন অনেকে বলেছিল আমার পরিচিত যে এই উইন্টার উইন্ডোতে এসে মানিয়ে নেওয়ার অসুবিধা হয়, শীতের দেশ হলে আরও অসুবিধা হয়, তো এদের ক্ষেত্রে হবে না। এই জন্য হবে না যে এরা কিন্তু গত বছরও, কয়েক মাস আগেও বাংলাদেশে খেলেছে, এবং আরোই হবে না, এরা অস্কারের আন্ডারে খেলেছে। সুতরাং অস্কারের কি সিস্টেম এরা পুরোটাই বোঝে। তো এটা যদি হয়, আমাদের একটু সাবাসী জানাতেই হবে নিতুকে এবং ইমামিকে এবং আরও যারা যারা টাকা দিচ্ছে। দেখুন, আমাদের ক্লাবটা আমাদের নিজস্ব একটা ক্লাব, আমাদের একটা কমিউনিটি ক্লাব। আমরা বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে বা ফান্ডিং রেস করে আমরা ক্লাবটা চালাই। সে ইমামি দেয়, জুপিটার ওয়াগনস দিচ্ছে, আরও অনেকে দিচ্ছে। আপনারা দেখছেন গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, দেখছেন গোলের পর যে বড় স্ক্রিনে গোদরেজ অ্যাপ্লায়েন্স, এবং বিভিন্ন আমরা নিজেদের ক্লাব, আমরা টাকা তুলে ক্লাবটা চালাই। আমাদের ক্লাবটা ওরকম না যে আমরা কোনো একটা বাবুর ক্লাবকে সাপোর্ট করি, সেরকম নয়। আমাদের নিজস্ব ক্লাব আছে, আমরা কোনো বাবুর ক্লাবকে সাপোর্ট করি না। এবার আসা যাক কেন রেকর্ড করলাম, কেন দেখলাম একজন টুইটারে লিখেছে যে রবসন তো নাম্বার 10 নয়। অনেকে বলছে রবসন এলে খেলবে কোথায়? খুব সহজ কথা, আপনার একাদশ যদি লিখতে হয়, আগে আপনাকে দিয়ামান্টাকস আর রবসনের নাম লিখতে হবে। এই দুজন এতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার। দিয়ামান্টাকস হচ্ছে নাম্বার 9, রবসন হচ্ছে, মনে আছে একটা যে ক্লাব ছিল মোহনবাগান, যারা পরবর্তীকালে মার্জার হয়ে গিয়ে এটিকে মোহনবাগান, এসব অনেক কিছু হয়, তাদের একটা প্লেয়ার ছিল সনি নডে বলে ছিল, বাদিক থেকে অপারেট করতো। তারও আগে একজন ছিল ব্যারেটো, সেও কিন্তু উইং দিয়ে অপারেট করতো। তো রবসন কিন্তু এই উইং দিয়ে অপারেট করে, এবং শুধু অপারেটই করে না, একটা তফাৎ আছে আপনার সনি নডে, তখনকার সনি নডে, এখন জানি না কেমন খেলছে, তখনকার সনি নডে আর আপনার ব্যারেটোর থেকে একটা তফাৎ আছে, এ কিন্তু মাঝখান দিয়ে ঢুকে এ কিন্তু 10-এর জায়গাতে চলে যায়। সুতরাং আপনি যদি বলেন 10 কোথায়, না রবসন 10-এও খেলতে পারে,
মানে অতটাও শিক্ষিত প্লেয়ার যে উইং হাফে, এবং ও কিন্তু ভেতরেও ঢুকে যেতে পারে। আপনার যদি খেলাগুলো দেখেন বসুন্ধরার, আমি কিছু ফুল ম্যাচ দেখছিলাম এএফসিতেই, মানে লোকাল ওদের বিপিএল দেখে কী হবে, সেখানে তো সব খাজা টিমের বিরুদ্ধে খেলছে। এবং আরও একটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, গত বছর যে এএফসিতে মানে নাজেহাল করে দিয়েছিল রবসনরা বসুন্ধরা সুপার জায়ান্টকে, এবং এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কেন আপনি যদি দেখেন যে বসুন্ধরা ঘরোয়া লিগে যেসব খাজা টিমের বিরুদ্ধে খেলে, সেখান থেকে বেরিয়ে এসে এএফসিতে দুম করে একটা সুপার জায়ান্টের, যারা ধরুন আইএসএলে খেলছে, আইএসএলের টপ টিম, এটা তো ঘটনা, টপ টিম, তাদেরকে একদম মানে নাজেহাল করে দিয়েছিল এবং সেই ম্যাচটা জিতেও ছিল। তো বাংলাদেশ লিগ খেলতে খেলতে গিয়ে এইসব করা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো ওদের নাম্বার 9টা খুব একটা ভালো ছিল না, মানে দিয়ামান্টাকাসের নখের যোগ্য ছিল না সেই নাম্বার 9। কিন্তু এখন এই রবসন আর দিয়ামান্টাকাস, এই দুটো কিন্তু একটা মারাত্মক একটা জুটি হবে। মানে রবসন মানে আলাদাই জিনিস, এবং তার সাথে যদি গফুরব হচ্ছে 77 যে ডিফেন্সিভ মিডিও, ও কিন্তু খুব পরিষ্কার খেলে। মানে আপনি দেখবেন হাকপাকও করে না, খেলাটা দেখবেন মানে আমার বলাতে কি এসে যায়। এবং ওর যদি স্ট্যাটিস্টিক্স আপনি দেখবেন খুব বেশি হলুদ কার্ডও খায় না। মানে ওকেই কিন্তু একটা বিচ্ছিরি একটা ফাউল করেছিল সেই এফসি ম্যাচেই, ওই ওদের যে সাউথে যে ছেলেটা আছে, কেরালার যে ছেলেটা আছে সাহাল আব্দুল সামাদ, হলুদ কার্ড খেয়েছিল, যদিও তো লাল কার্ডের অফেন্স ছিল। তো খুব পরিষ্কার খেলে, মানে ব্লক করে দেয়। এবং ববুর ব্যাক তো সেন্টার ব্যাক, সেও বেশ ভালো খেলে, পরিষ্কার খেলে। তো এই প্লেয়ারগুলো যদি চলে আসে, সত্যি চলে আসে, মানে সেক্ষেত্রে কিন্তু এরাই কিন্তু প্রথম একাদশের প্লেয়ার হবে। এবং তালাল, দেখুন তালাল অনেকটা ঠিক উইং হাফও নয়, অনেকটা উইঙ্গার অ্যাটাকার। এই কথাটা আজকে আমাকে বলছিল একজন পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, যে তালাল মূলত কিন্তু উইঙ্গার অ্যাটাকার, মানে ঠিক উইং হাফও নয়, মানে ও ঠিক বলটা ধরেও রাখতে পারে না, মানে বল নিয়ে ছুটতে শুরু করে দেয়। সেটা কিন্তু রবসন করে না, রবসন দুটোই পারে। রবসন কিন্তু বলটাকে হোল্ড করে রাখতে পারে, করে দরকার হলে পেছন দিকেও আসতে পারে, সাইডেও ঢুকে যেতে পারে, বলটা ধরেও রেখে দিতে পারে নিজের কাছে, মানে ম্যাগনেটের মতো। আবার সামনেও একদম তীরের ফলার মতন এগিয়ে যেতে পারে। তো এই বিশাল অ্যাডভান্টেজগুলো পাওয়া যাবে। তো দেখা যাক, মানে যেহেতু এখন ধরুন এইটা উঠে যাচ্ছে আমাদের ট্রান্সফারটা হচ্ছেই না রাদা, এবং এই উইন্টার উইন্ডো কিন্তু মোক্ষম টাইম, মানে এইসব গফুরব বা ববুর বেক বা আরও অনেক প্লেয়ার আছে, মানে এরা হলে এইটা সুবিধা যে ধরুন এরা অলরেডি অ্যাডজাস্টেড টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ক্লাইমেট এবং অস্কারের সাথে মানে পরিচিত। এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ এই দুটো উজবেক প্লেয়ার ক্ষেত্রে। বাকিরা এমন থাকতে পারে যে হয়তো এদের থেকে আরও বেটার হতেই পারে, না হওয়া কিছু নেই, মানে এরা তো সর্বশ্রেষ্ঠ প্লেয়ার না উজবেকিস্তানে, আরও বেটার থাকতেই পারে। তাদের হয়তো ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে, যেটা এই জন্য হয় যে ওদের লিগটাই শেষ হয়ে যায় ডিসেম্বরে, তো এদের থেকেও বেটার প্লেয়ার থাকতেই পারে। কিন্তু সেই প্লেয়াররা আসবে, মানাবে, অস্কারের সাথে তাদের কতটা বনবে, এইসব ব্যাপারগুলো থাকে। কিন্তু এরা হলে কিন্তু সেই সমস্যাটা নেই। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। তো এই যদি আমরা 3টে প্লেয়ারকে নিতে পারি, তাহলে এফসি কিন্তু আমরা জেতার হাই চান্স, এবং আইএসএলও কিন্তু খুব ভালো রেজাল্ট করব। এই যে কচুকাটা বলছিলাম না, যে কোষার করব বা হালাল করব, এই মুহূর্তে কি বলছি, আমাদের এই মুহূর্তে যে প্লেয়ার স্ট্রেংথ রয়েছে সেই দিয়ে আমরা নর্থ ইস্ট, চেন্নাই এদেরকে হালাল করে দিতে পারি অনায়াসে। হায়দ্রাবাদ এদের বলে হালাল করবে, কি কোষার করব বা হালাল করব। কিন্তু আপনাকে যদি সুপার জায়ান্টকেও করতে হয় এবং কনফিডেন্টলি করতে হয়, মানে ওই ফাঁকতালে নয়, তাহলে কিন্তু এই পরিবর্তনগুলো দরকার। মানে রবসন, তার সাথে এরকম গফুরব বা ওই শ্রেণীর কাউকে, বা আপনার এই ববুর ব্যাক বা ওই জাতীয় কোনো সেন্টার ব্যাক, তখন কিন্তু কোষার করবো, হালাল করবো। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল যে রবসন এলে কী কী অ্যাডভান্টেজ হতে পারে, বা আরও ভালো ভালো প্লেয়ার এলে কী কী অ্যাডভান্টেজ হতে পারে। সকলে ভালো থাকবেন।